লেবুগুলো কেটে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দাও। তারপর গেস্ট রুম দুটোতে গিয়ে দেখে আসো একটু ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা। আচ্ছা কাকিমা। আরবি মিলি বেগমের কথা মতো কাজ করতে চলে গেল। শরবত বানানোর কাজ শেষ করে আরবি গেলেও গেস্ট রুমের পরিষ্কারের কাজ কতটুকু হয়েছে তা দেখার জন্য। গিয়ে দেখলো কাজ প্রায় শেষ। তাও আরেকটু বলে কয়ে সবাইকে দ্রুত কাজ শেষ করতে বলল আরবি। সব কাজ শেষ করে আবার রান্নাঘরে ফিরে আসলো। বলল, সব কাজ শেষ আম্মু। কাকিমা আর কিছু বাকি আছে যা আমি করতে পারবো? না, আর কিছু বাকি নেই। এবার তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। তোমার বাবা কাকা জায়ান আর ইপ্তি বোধহয় এখনই এসে পড়বে। অবাক হলো আরবি শুনে। জায়ানও যে তাদের এয়ারপোর্টে গিয়ে রিসিভ করতে যাবে তা তো বলেনি আরবিকে। এমনকি যে তার ফুপা আসবে এটাও জানায়নি। যাক, হতাশত ভাবলো না আরবি, মাথা থেকে সব ঝেড়ে ফেলে দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। বাড়িতে মেহমান আসবে তাই সুন্দর দেখে একটা বেবি পিঙ্ক কালারের জামদানি শাড়ি পরলো ফ্রেশ হয়ে। কানে গলায় হাতে স্বর্ণের গহনা পরে নিল, চুলগুলো বেনি করে নিল আরবি। এমন সময় রুমে প্রবেশ করলো জায়ান। আরবি আয়নায় জায়ানকে দেখেই উঠে দাঁড়ালো। জায়ান খেয়াল করেনি আরবিকে। আরবির কাছে যেতেই ওকে দেখেই থমকে যায় জায়ান। পরক্ষণেই মুচকি এসে বলে, ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ। লাজুক হেসে বলে আরবি। তারপর জায়ানের গায়ে কোট খুলতে সাহায্য করলো। জায়ান বলে, আজ ভার্সিটির দিন কেমন কাটলো? আরবি হেসে দিয়ে বলে, ক্লাস করলাম কোথায়? আজ দু বান্ধবী ছুটি আড্ডা দিয়েছি। এই জন্যই কি তোমাকে আমি ভার্সিটি যাওয়ার পারমিশন দিয়েছি? আহ, এমন করছেন কেন? আজ কতদিন পর ভার্সিটিতে গেলাম, তাই আড্ডা দিয়েই দিন কাটিয়েছি। নিজের দোষ ঢাকতে তা বোঝার জন্য বোঝালো আরবি। হয়েছে, আর বলতে হবে না। যান, ফ্রেশ হয়ে আসুন। ফুপা এসেছো? আচমকা বলল জায়ান। আরবি মুচকি এসে বলে, শুনেছি আমি, মা বলেছেন। আপনি কি মনে করেছেন আপনি না বললে মনে হয় আমি জানতে পারবো না? বলে আরবি আলমারির দিক চললো জায়ানের জামা কাপড় বের করে দিবে বলে। তার আগেই জায়ানের শীতল কণ্ঠে ডাকে থেমে গেল। আরবি, হুম। যদি কোনোদিন এমন কোনো সত্যের সম্মুখীন হও তুমি, যা তুমি কখনো কল্পনাও করনি, তাহলে কি করবে তুমি? জায়ানের হঠাৎ এমন গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শুনে থমকে গেল আরবি। হঠাৎ জায়ান এমন একটা কেন বলল? কি এমন কারণ? আরবি বেশ ঠান্ডা গলায় বলে, হঠাৎ এসব বলার মানে কি? কেন আপনি এমন কথা বলছেন? জায়ান থমথমে গলায় বলে, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কিছুই করব না। হয়তো কষ্ট হবে, কিন্তু ভেঙে পড়ব না। আর বাদ বাকি রইল যা হবার হবে। আপনি আছেন তো? জায়ানের মনটা শান্ত হলো আরবির কথায়। আরবি কাছে গিয়ে ওর কপালে চুমু খেয়ে বলে, আমি আছি তোমার পাশে সব সময়, আজীবন। আমি জানি। জায়ানের সাথে নিচে নেমে আসলেও আরবি উদ্দেশ্য ফুফা শ্বশুরের সাথে সাক্ষাৎ করবে। আবার একটু কেমন যেন লাগছে। মিথিলা বেগম এসেছেন, তিনি তো আবার আরবিকে দেখতে পারেন না। জায়ান হয়তো বুঝতে পারলেও বিষয়টা। আরবি হাতটা ধরে ধীর আওয়াজে বলে, ডোন্ট ওয়ারি, ফুপা এসেছেন। ফুপার সামনে ফুপি কিছুই বলবেন না, আর যদি বলেনও আমি আছি তো। জায়ানের ভরসা পেয়ে মুচকি হাসলো আরবি। দুজনেই বসার ঘরের দিকে অগ্রসর হলো। আরবিকে দেখে আহানা এসে ওকে জড়িয়ে ধরল। আকস্মিকতার অবাক হলো আরবি। আহানা বলছে, তোমাকে অনেক মিস করছি আমি আরবি। তুমি অ্যাক্সিডেন্ট করেছো শুনে আমার অনেক খারাপ লেগেছে, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। আর ড্যাডের কাজ শেষ ছিল না, তাই আসতে পারছিলাম না। আরবি সরে আসলো আহানার থেকে। জোরপূর্বক হেসে বলে, ইটস ওকে আপু, আমি এখন ঠিক আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তোমার অবস্থা কেমন? আই এম নট টোটালি ফাইন। দ্যাটস গ্রেট। পরক্ষণেই আবারও আহানা বলে, ওহ, চলো আমার ড্যাডের সাথে তোমার মিট করাই। আহানা আরবের হাত টেনে নিয়ে গেল এক নিহান সাহেবের বয়সী একজন লোকের সামনে। তারপর তাকে ইশারা করে বলে, হি ইজ মাই ড্যাড। আর ড্যাড, এ হলো আরবি, জায়ানের ওয়াইফ। জি, আসসালামু আলাইকুম। আহানের বাবা। আরবি সালাম দেওয়া শুনে মুচকি এসে বলে, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, জায়ান বাবার পছন্দ আছে দেখছি। একদম হুরপরি বউ এনেছে। আরবি কিছুই বলল না, শুধু এক ধ্যানে তাকিয়ে রইল লোকটার দিকে। কেমন যেন লাগছে বুকের মাঝে। লোকটার প্রথম দেখাতেই আরবি অদ্ভুত একটা টান অনুভব করছে লোকটার প্রতি।
মনে হচ্ছে সোফায় বসা এই লোকটা আরাবির চেনা, অনেক দিনের চেনা। কিন্তু এটা কিভাবে সম্ভব? লোকটাকে দেখেই কেন যেন আরাবির চোখ ভিজে উঠতে চাইছে বারবার। এমন সময় পাশে কারো উপস্থিতি লক্ষ্য করে তাকায় আরবি। জায়ান আরাবির হাত ধরল, তারপর দৃষ্টি তাক করলো ওর ফুফার দিকে, বলল, ধন্যবাদ ফুপা। আর রইল আপনার কথা, আপনারই রক্ত রয়েছে ওর শরীরে, সুন্দর না হয়ে যাবে কই। আরবি চমকে তাকালো। জায়ানের ফুপাও অবাক হয়ে বলল। মানে কি বলছো তুমি জায়ান? জায়ান বাঁকা হেসে বলে, আরে ওই যে আপনি একবার বাবাকে রক্ত দিয়েছিলেন না, তখন জেনেছি আপনার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর আরবিরও ও পজিটিভ। এখন আপনি দেখতে এত সুন্দর, আমার আব্বুও সুন্দর, আরবিও সুন্দর। ও পজিটিভ রক্তের অধিকারীরা বুঝি সবাই সুন্দর হয়। তাই তো বললাম আপনার শরীরের রক্ত ওর শরীরে বইছে, এই জন্যই এত সুন্দর। জায়ান সবাইকে এই বিষয়টা বুঝিয়ে বলল। সবাই জায়ানের রসিকতায় হো হো করে হেসে দিল। কিন্তু আরবির কেন জানি জায়ানের অহেতুক লজিকটা ভালো লাগছে না। কিছু তো একটা জায়ান লুকোচ্ছে। আরবির মস্তিষ্ক কিলবিল করে উঠল। ছোট মনে চিন্তারা এসে হানা দিল। মন বারবার কুডাকছে তার, কিছু তো একটা খারাপ হতে চলেছে। কিন্তু কি হবে? মনের অস্থিরতা কাউকে বুঝাতে দিল না আরবি। হাসতে করে বলে, আমি মায়ের কাছে গেলাম, টেবিলে খাবার দিতে হবে। যাও। আজ কিন্তু তুমিই ফুপাকে সার্ভ করবে আরবি। জি আচ্ছা। জানের অদ্ভুত সব কথাবার্তা আর তার ব্যবহারগুলো ভালো ঠেকছে না আরবির কাছে। তাও সেখান থেকে সরে আসলো। সাথী আর মিলির সাথে খাবার সাজাতে হেল্প করলো ও। নূর গিয়ে ডেকে আনলো সবাইকে। সবাই এক এক করে চেয়ার টেনে বসলো। আরবি পোলায়ের বাটি নিয়ে সবাইকে সার্ভ করতে লাগলো। তারপর জানের ফুপার কাছে আসতেই জায়ান রহস্যময় হেসে বলে, ভালোভাবে খেয়ে নিন ফুপাজি, ও তো আপনারই সন্তান। মেয়ের হাতে সার্ভ করা খাবারটা পেট ভরে খাবেন কিন্তু। জানের ফুপা ভ্রু কুচকে তাকাল। জায়ান তা দেখে বলে, মানে আহানা আপনার মেয়ে, আপনি তো নূরকেও নিজের মেয়ে বলে দাবি করেন, আর আজ থেকে আরবিও সেই তালিকায় যুক্ত হলো। কি ঠিক বললাম না ফুপা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আজ পেট ভরে খাবো। আরবি দাও মা, প্লেট ভরে খাবার দাও। আজ কতদিন পর নিজের দেশে আসলাম। আরবি তাকে সার্ভ করে জায়ানের দিকে তাকালো। জায়ান চোখের ইশারায় ওকে বসতে বলল। আরবি বসলো। এখন জায়ানের ফুপা আরবির এক পাশ আর অন্য পাশ জায়ান। আরবি এবার ফিসফিস করে জায়ানকে বলে, আপনি আজ এমন অদ্ভুত বিহেভ করছেন কেন? কোথায় অদ্ভুত বিহেভ করলাম আরবি? এমন ভাব করলো জায়ান যেন সে কিছুই জানে না। আরবি চিন্তিত স্বরে বলে, আপনি তো খাবার সময় এত কথা বলেন না। আজ ফুপা এত বছর পর এসেছে, তাকে সেই আমি ছোট থাকতে সামনাসামনি দেখেছি। তাকে এতদিন পর পেয়ে কথা যেন ফুরাচ্ছে না আমার। আরবি কপালে ভাঁজ ফেলে তাকিয়ে দিল জায়ানের দিকে। জায়ানে সবার অগোচরে আরবির বাম হাত চেপে ধরল। কণ্ঠ খাতে নামিয়ে বলে, এত চিন্তা করো কেন? শুধু শুধু বলো তো, আমি আছি তো। আরবি সকল চিন্তা যেন এক নিমেষেই গায়েব হয়ে গেল জায়ানের এই একটা বাক্যে। ও আর কথা বাড়ল না, চুপচাপ খাবারে মনোযোগী হলো। এদিকে খেতে খেতে নিহান সাহেব বলে ওঠেন, শামীম দেশে এসেছেন এতদিন পর। জায়ানের বিয়েটা তো অ্যাটেন্ড করতে পারেনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ইফতির বিয়েটা শামীম থাকতে থাকতেই সেরে নিব। কি বলো সবাই? ইফতি নিজের বিয়ের কথা শুনে খুব খুব করে কেসে উঠল। নূর এক গ্লাস পানি নিয়ে গিয়ে দিল ওর দিকে। ইফতি ঠকঠক করে এক গ্লাস পানি খেয়ে নিল। তারপর বড় বড় চোখে নিহান সাহেবের দিকে তাকালো। ওর এমন রিয়াকশনে নূর খিলখিল করে হেসে দিল, আর বাকি সবাই মুখ টিপে হাসছে। জায়ান বলে, হ্যাঁ বাবা, তুমি আজ এই কথাটা না উঠালেও আমি বলতাম। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এবার আর না পিছাই ভালো। নিহান সাহেব মাথা দুলিয়ে সায় দিলেন ছেলের কথা। তারপর শামীম মানে জায়ানের ফুপা তাকে উদ্দেশ্য করে বলেন, কি শামীম, থাকতে পারবে তো? আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না। জায়ান তাকালো শামীম সাহেবের দিকে, রহস্যময় হেসে বলে, ফুপার এবার পালিয়ে যাবার কোনো পথ নেই। এবার আমি সব পথ বন্ধ করে দিয়েছি। সে চাইলেও পালাতে পারবে না, আমি তা কখনোই হতে দিব না। শামীম সাহেব ভ্রু কুচকে বলে, পালিয়ে মানে? জায়ান হেসে হেসে বলে, আমি ছোট ছিলাম তখন, তুমি আমাকে না জানিয়েই চলে গিয়েছিলে। মানে আমার থেকে এক প্রকার পালিয়েই তো গিয়েছিলে, তাই না? এখন তো আমি বড় হয়েছি, তাই এখন আর সামনে না জানিয়ে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে দিব না।
ও তাই বলো, তুমি যে এত রসিকতা করতে পারো জানতাম না। বলেই শামীম সাহেব হো হো করে হেসে দিলেন। আরাবিও বিড়বিড় করলো, আমিও জানতাম না যে এই লোকের মুখে বোম মারলেও সহজে একটা কথা ঠিকঠাকভাবে বের হয় না। কেউ কিছু জিজ্ঞেস করলে সেখানে আজ যেন লোকটার মুখে খই ফুটেছে। এত কথা তো সে আমার সাথেও বলে না। কি বিড়বিড় করছো আরাবি? জানের প্রশ্নে থেমে যায় আরাবি। বলে, না কিছু না। জলদি খাও, এই 1 চামচ পোলাও নিয়েই বসে আছো। বাকি খাবার কখন খাবে? এখনো কত কত পদের রান্না করা খাবার বাকি। সব খাবার থেকে অল্প অল্প করে খাবে। সামনে তোমার অনেক শক্তির প্রয়োজন। টেবিলের দিকে তাকালো আরাবি। পুরো টেবিল জুড়ে কম করে হলেও 10 থেকে 12 পদের রান্না করা খাবার। সব খাবার থেকে অল্প করে খেলেও দুনিয়ার খাবার হবে আরাবির জন্য। এত খাবার আরাবি ওর ইহজন্মে কোনো দিন খায়নি। আরাবি চোখ বরাবর করে পলক ঝাপটে। এই আপনি কি পাগল? এতগুলো খাবার থেকে আমি অল্প করে নিলে ঠাসা ঠাসা এক প্লেটের থেকেও বেশি খাবার হবে। আমি এত খাবার আমার জীবনে কোনোদিন খাইনি। জানের কোনো হেলদোল দেখা গেল না আরাবির কথা। ও ডোন্ট কেয়ার মুড নিয়ে বলে, খাওনি তো কি হয়েছে, এখন থেকে খাবে। কোনোদিন না, আমি পারবো না। পারতে হবে। কেন? দুজনে আস্তে আস্তে এই কথাগুলো বলছিল, কিন্তু এইবার জায়ান তরকারির বাটি নেওয়ার উছেলায় দেখিয়ে ঝুঁকে আসলো আরবির দিকে। তার শীতল কণ্ঠে ধীর আওয়াজে বলে, কারণ ভবিষ্যতে তুমি আমার বাচ্চার মা হবে, এই জন্য। আজ আলিফাদের বাড়িতে যাবে সাখাত বাড়ির সকলে। মূলত আজই বিয়ের কথাবার্তা পাকাপাকি করে আসবেন তারা। জায়ান দুপুরে এই অফিস থেকে ফিরে এসেছে। আরাবি তখন আলিফাদের বাড়িতে কি কি নিবে তা গোছাচ্ছিল রান্নাঘরে। ও খেয়াল করেনি জায়ান এসেছে। অবশ্য সাথী বেগম খেয়াল করেছে। সাথী বেগম ছেলেকে দেখতে পেয়েই কর্মরত আরাবিকে থামিয়ে দিলেন। আরাবি বলে, কি হয়েছে মা? জায়ান এসেছে, তুমি রুমে যাও, বাকিটা আমি সামলে নেব। কখন এলেন তিনি মা? আমি তো দেখলাম না। তুমি খেয়াল করনি। এখন ওর জন্য 1 গ্লাস পানি নিয়ে উপরে যাও। আচ্ছা। আরবি 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত বানিয়ে নিল। তারপর উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে এসে দরজা আটকাবে এমন সময় জায়ানের গম্ভীর গলার স্বরে খানিক চমকালো। আমি এসেছি, 15 মিনিট হয়েছে। তুমি কোথায় ছিলে? আরবি হাতের লেবু শরবতটা হেঁকিয়ে দিল জায়ানের দিকে। জায়ান সেটা নিতেই আরবি বলে, আসলে আপনি যে এসেছেন আমি খেয়াল করিনি। মা বলল আপনার কথা, তাই শরবত বানিয়ে নিয়ে একেবারে আসলাম। জায়ান এক নিঃশ্বাসে শরবতটিকে খেয়ে খালি গ্লাস বাড়িয়ে দিল আরবির দিকে। আরবি এই গ্লাসটা হাতে নিয়ে সেটা পাশে রেখা টেবিলে রেখে দিল। তারপর জায়ানের কাছে গিয়ে ওর কোট খুলতে সাহায্য করল। জায়ান কোট খুলতে খুলতেই বলে, নিচে কি এত করছিলে যে আমি এসেছি সেটা তুমি খেয়ালই করনি? কোটটা খুলিয়ে আরবি পাশের কাপড় রাখা ঝুড়িতে রেখে দিল। তারপর বলে, আলিফাদের বাড়ি যাব না আজ, সেজন্যই তত্ত্ব সাজাচ্ছিলাম। ও, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার জামা কাপড়গুলো বের করে রেখো। আচ্ছা। জায়ান ওয়াশরুমে যেতে আরবি জায়ানের জন্য জামা কাপড় বের করে বিছানায় রেখে দিল। তারপর চলে গেল নিচে। নিচে আসতে শামীম সাহেবের ডাক শুনতে পেল আরবি। আরাবি মা, এদিকে আসো তো একটু। আরবি তার ডাক শুনে এগিয়ে গেল সেদিকে। নম্র গলায় বলে, জি ফুপা বলেন। আমায় 1 কাপ কফি বানিয়ে দিবে? আসলে তোমার হাতের কফি খুব মজা, তাই লোভ সামলাতে পারি না। হেসে দিল আরবি। বলে, জি এখনই দিচ্ছি। আরবি চলে গেল রান্নাঘরের দিকে। শামীম সাহেব তাকিয়ে রইলেন আরবির দিকে। কেন যেন মেয়েটাকে তার বড্ড আপন মনে হয়। তার অনেক কাছের একজন মানুষের সাথে এই মেয়েটার চেহারার অনেক মিল। প্রথমে এই মেয়েটাকে দেখি তো চমকে উঠেছিল, পরক্ষণে যে এটা হবার নয় ভেবেই দীর্ঘশ্বাস ফেলেছিলেন। শামীম সাহেব চোখ বন্ধ করে সোফায় গায়ে এলিয়ে দিলেন। এদিকে আরবি কফি বানিয়ে নিয়ে শামীম সাহেবের কাছে গেল। দেখে তিনি চোখ বন্ধ করে আছেন। আরবি মৃদু স্বরে ডাকে, ফুপা ঘুমিয়ে পড়েছেন? আরবির ডাকে চোখ মেলে তাকায় তিনি। হেসে বলেন, না, ঘুমাইনি, এই তো একটু চোখ বন্ধ করেছিলাম। আচ্ছা এই নিন আপনার কফি। আরবি তার হাতে কফি দিয়ে জায়ানের জন্য খাবার গরম করতে চলে গেল। খাবার গরম করে 1 প্লেট খাবার নিয়েই উপরে চলে গেল। একটু বেশি করেই নিয়েছে, কারণ সে নিজেও খায়নি, অপেক্ষা করছিল জায়ানের জন্য। উপরে এসে দেখে জায়ান এখনও বের হয়নি, তাই খাবারটা টেবিলে রাখলো আরবি।
এমন সময় জায়ান মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। জায়ানের উন্মুক্ত পেটানো সুটাম দেহ হারাবির দৃষ্টিগোচর হতে হারাবির বুকটা ধক করে উঠল। সদ্য গোসল করায় জায়ানকে অনেক আকর্ষণীয় লাগছে। এভাবে তাকিয়ে থাকলে তো আমার কিছু মিছু হয়ে যায় বউ। আচমকা এমন একটা কথায় ভরকে যায় আরাবি। শুকনো ঢোক গিলে দ্রুত নজর ফিরিয়ে নিল। জায়ান শব্দহীন হাসল। তারপর আরাবিকে পেছন থেকে চাপটে ধরল। জায়ানের ঠান্ডা দেহের সংস্পর্শে এসে আরাবির উষ্ণ দেহটা কেঁপে উঠল। আরাবি কাঁপা কাঁপা গলায় বলে, ঠান্ডা লাগছে। আমার তো বেশ লাগছে। তোমার নরম গরম শরীরটা আমার এই হিমশীতল শরীরে স্পর্শ করে আমার বেশ ভালো লাগছে। আরাবি মাথা নিচু করে নিল লজ্জা পেয়ে। জায়ান আরাবির ঘাড়ে ঠোঁট স্পর্শ দিল ছোট ছোট করে। আরাবি আবেশে চোখ বন্ধ করে নিল। জায়ানের প্রতি স্পর্শে অদ্ভুত শিহরণ বয়ে যায় আরাবির দেহ মনে। মাতাল হয়ে যায় ও। স্পর্শের গভীরতা আরো তীব্র হতেই আরাবি দ্রুত পেছন ঘুরে জায়ানের উন্মুক্ত বুকে মুখ গুজে দিল। জায়ান হেসে আরাবিকে জড়িয়ে নিল নিজের সাথে। কিছুক্ষণ এইভাবেই নীরবে নিভৃতি কেটে গেল। হঠাৎ খাবারের কথা মাথায় আসতেই জায়ানের কাছ থেকে সরে আসলেও আরাবি। জায়ান বিরক্ত হলো হেঁটে ভ্রু কুচকে বলে, কি হলো? খাবার ঠান্ডা হয়ে যাবে তো। খাবার টাবার বাদ, এখন আমার তোমাকে লাগবে। জলদি বুকে আসো। জায়ান কথাটা বলেই হাত পেতে দিল। আরাবি মুচকি হেসে জায়ানের হাতে হাত রাখে। তারপর মৃদুস্বরে বলে, বুকে তো আসবই, সেটা আপনি বললেও আসবো না বললেও আসবো। আমার জায়গায় আমার যেতে কারোর পারমিশনের প্রয়োজন হয় না। তাহলে আসো। উফ, এখন না তো, দেখুন দেরি হয়ে যাবে আলিফাদের বাড়ি যেতে। খেয়ে নিন না, তাছাড়া আমারও ক্ষুধা লেগেছে। আরাবিরও ক্ষুধা লেগেছে শুনেই জায়ান তীক্ষ্ণ চোখে তাকালো আরাবির দিকে। তারপর প্রশ্ন করলো, তুমি খাওনি? না। আরাবির এমন কথায় রেগে গেল জায়ান। ধমকে বলে, তোমাকে না বলেছি আমার জন্য অপেক্ষা করবে না? তুমি অসুস্থ আরাবি। আরাবি মুখ গোমরা করে নিল জায়ানের ধমকে। ছোট্ট কণ্ঠে বলে, আমার কি দোষ? আপনিই তো আমার এই বদ অভ্যাস করেছেন। হয়েছে, আর পেঁচার মতো মুখ করতে হবে না, এদিকে আসো। জায়ান গায়ে জামা জড়িয়ে নিয়ে খাবারের প্লেট হাতে নিল। তারপর আরাবিকে ইশারায় পাশে বসতে বলল। আরাবিও মনের আনন্দে জায়ানের পাশে বসল। তারপর দুজনেই একসাথে খাবার খেয়ে নিল। নূরের ফোন লাগাতার বেজে চলেছে। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নূর। দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখে ফাহিমের কল এসেছে। ফোন রিসিভ করতে করতেই কেটে গেল ফোনটা। আবারও পুরো দমে সেটা বেজে উঠল। নূর এবার তাড়াতাড়ি করে ফোনটা ধরলো। ফোনটা কানে ধরতেই ওপাশের ব্যক্তি প্রচন্ড ধমকে কেঁপে উঠল নূর। কোথায় আছো তুমি, বেয়াদব মেয়ে? নূর কথা সম্পূর্ণ করার আগে আবারও সেই বাজখাই গলার ধমক শুনে থেমে গেল। চুপ করে আছো কেন? চোপার দিয়ে তোমার দাঁত ফেলে দেব। আরে আপনি আমার কথা শুনবেন তো? কি কথা শুনবো? হ্যাঁ, কি কথা শুনবো? তুমি কোথায় আর তোমার ফোন কোথায় থাকে? আমি যে এতবার কল করলাম সেটা দেখোনি? ফোন না চালাতে জানলে ফোন আমার কাছে নিয়ে এসো। ফোনটা ভেঙে আমি বাঙালিওয়ালার কাছে দিয়ে দেব। ফাহিমের একের পর এক ধমকে নূর এইবার অধৈর্য হয়ে উঠল। ও আর একটা কথাও বলল না। ফাহিম মনের আনন্দে ধমকে থামকে শেষ করে নিল। ওপাশ থেকে নূরের কোনো প্রতিক্রিয়া না অনুভব করতে পেরে বলে, চুপ করে আছো কেন? আমি কথা বলছি দেখছো না? জবাব দিচ্ছ না কেন? নূর তাও চুপ করে রইল। ফাহিমের ধমকাধমকিতে বেশ অভিমান করেছে ও। লোকটা ওকে কিছু বলতেই তো দিল না। নূরকে চুপ থাকতে দেখেই ফাহিম নিজেকে কিছুটা শান্ত করলো। তারপর গম্ভীর গলায় বলে, কি হয়েছে? সোজা সাপটা আমাকে সব বলো। নূর বুঝলো এবার ফাহিমকে কিছু না বললে এই লোক আবারও রেগে যাবে। তাই নূর অভিমানী কণ্ঠেই বলে, আমি ওয়াশরুমে ছিলাম, তাই আপনি ফোন করেছেন বুঝতে পারিনি। যখন ফোনের রিংটোন শুনলাম তখনই ছুটে এসেছি। আচ্ছা বুঝলাম, তা আজ কোচিং আসুনি কেন? ফাহিমের শান্ত কণ্ঠস্বর। আসলে আজ ইপ্তি ভাইয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব আলিফা আপুদের বাসায়। আজই বিয়ের ডেট পাকাপোক্ত করে আসবে। আমি নিজেও জানতাম না এই কথা, মা একটু আগে আমাকে জানালো, আর আপনাকে আমি একটু পরেই ফোন করে জানাতাম। আচ্ছা সাবধানে যাও। কথাটা বলি লম্বা শ্বাস ফেলে ফোন রেখে দিল ফাহিম। এদিকে ফাহিমের এমন কাণ্ডে ফোন কান থেকে সরিয়ে হাঁ করে রইল নূর। এটা কি হলো? লোকটা এইভাবে কিছু না বলে হুট করে ফোন কেটে দিল কেন?
নূর রাগে গজগজিয়ে উঠল। কল করলো আবার ফাহিমের নাম্বারে। একবার রিং হতেই ফাহিম কলটা ধরলো, শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে কি? হ্যাঁ, আমার উপরে অযথা চিল্লাচিল্লি করলেন। আমি অভিমান করেছি সেটা বুঝেও আমার অভিমান ভাঙালেন না। কিছু না বলেই হুট করে ফোন কেটে দেওয়ার মানে কি? হ্যাঁ, রাগী ভাই চিৎকার করে বলল নূর। ফাহিম শীতল গলায় বলে, চিৎকার করছো কেন? আপনি চিৎকার করেননি আমার উপর? হ্যাঁ করেছি তো। কেন করবেন? আগে তো আমার কথা শুনে নেবেন, তা তো করলেন না। আমি চিন্তায় ছিলাম নূর তোমার জন্য। কেন বোঝো না, তুমি কোচিংয়ে আসোনি, তাই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। ফোনটাও ধরেছিলে না, তাই একটু তোমার উপর চিৎকার চেঁচামেচি করে ফেলেছি। ফাহিমের মুখে নিজের জন্য চিন্তার কথা শুনে অভিমান গলে গেল নিমেষেই নূরের। তার গলা সরে সেটা প্রকাশ করলো না, বলল, কেন চিন্তা করবেন? আমি যদি আপনার জন্য চিন্তা করি সেটা মানা যায়, কারণ আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে আমার জন্য এত চিন্তার কি আছে? যেহেতু আমায় ভালোবাসেন না, সেহেতু আমি যদি মরেও যাই এতেও প্রবলেম হবার কথা নয় আপনার। এইটুকু কথা বলতেই দেরি হোপাস হতে ফাহিমের গর্জন শুনতে পেল নূর। সাথে সাথে কিছু ভাঙার তীব্র শব্দ। অস্থির হয়ে উঠল নূর। হঠাৎ কি হলো? লোকটা এমন করলো কেন? নূর অস্থির কণ্ঠে বলে উঠে, হ্যালো হ্যালো ফাহিম, আপনি শুনছেন? হ্যালো। হোপাস হতে নীরবতা ছেয়ে আছে। ভয়ে নূরের কলিজা শুকিয়ে আসলো। লোকটার কিছু হলো না তো আবার? নূর আবারও কিছু বলবে তার আগেই ফাহিমের রাগী কণ্ঠস্বর শুনতে পেল ও। ডোন্ট কল মি অ্যাগিন। কোচিং ছাড়া ভুলেও আমার সামনে আসবে না তুমি। আমার সামনে যদি আসো তুমি, তাহলে মরার খুব শখ, তাই না তোমার? আমি নিজে স্বয়ং তোমাকে মেরে ফেলবো, এই বলে দিলাম। খট করে ফোনের লাইনটা কেটে গেল। নূর তাজ্জব বনে বসে রইল। কি হলো? সবটা মাথার উপর দিয়ে গেল। কি এমন করলো ও যে ফাহিম এমন ভয়ানকভাবে রেগে গেল? এখন ফাহিমের এই রাগ ভাঙাবে কিভাবে নূর? মাথা নিচু করে বসে আছে আলিফা। ইফতিরা বিয়ের কথা পাকাপোক্ত করতে এসেছে ওদের বাড়িতে। ভীষণ লজ্জা লাগছে ওর। আর ইফতি বেহায়া লোকটা কিভাবে হাঁ করে তাকিয়েছিল ওর যখন ওকে এখানে আনা হলো, এখনো তাকিয়ে। আলিফা সবার আগোচরে চোখ তুলে শাসিয়েছে ইফতিকে, কিন্তু লোকটা শুনলে তো। এদিকে দুই পরিবারের মতামতে ইফতি আর আলিফার বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। এখন আপাতত আংটি পরিয়ে রাখা যাক। হলোও তাই। ইফতি আর আলিফাকে পাশাপাশি বসানো হলো। দুজন দুজনকে আংটি পরানোর মাধ্যমে বাগদান সম্পন্ন করে নিল। সবাই এবার মিষ্টি মুখ করানোতে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগে ইফতি আলিফার হাত চেপে ধরল। আলিফা চমকে ওঠে, চোখ জোড়া বড় বড় হয়ে আসো, ফিসফিস করে বলে, কি করছেন? হাত ছাড়ুন। কেন ছাড়বো? আরে আশ্চর্য, এখানে সবাই আছে, মাথা খারাপ হয়ে গেছে আপনার? আলিফার কথায় বাঁকা হাসলেও ইফতি মাথাটা একটু ঝুঁকিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, মাথা তো খারাপ হয়ে গেছে তোমাকে শাড়ি পরিত অবস্থায় দেখে। অপেক্ষা যেন আর ভালো লাগে না, কবে যে তোমাকে আমার বউ করে নিয়ে যাব। আলুরে, তুই তো সেদিন শেষ হয়ে যাবি। ইফতির এমন অসভ্য কথাবার্তায় কান গরম হয়ে গেল আলিফার। লজ্জায় চোখ খিচিয়ে বন্ধ করে বলে, বন্ধ করুন আপনার অসভ্য কথাবার্তা। আচ্ছা, আজ নয় বন্ধ করলাম, কিন্তু সেই দিন আমাকে থামাবে কিভাবে? সেই দিন সব দিক দিয়ে ঘায়াল করবো তোমাকে, দেখে নিও। ইফতির এমন লাগাম ছাড়া কথায় আলিফার সারা শরীরে লজ্জায় কাঁপছে। ইফতি আলিফার অবস্থা দেখে হাসে। অনেক হয়েছে, মেয়েটাকে আর লজ্জা দেওয়া যাবে না, দেখা যাবে আরও সামনে আসবে না। চুপচাপ বসে আছে আরাবি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওর, সাথে কেমন যেন অস্থির লাগছে। বসেও শান্তি পাচ্ছে না, আবার দাঁড়াতেও ইচ্ছে করছে না। গলা শুকিয়ে আসছে বারবার। এই নিয়ে প্রায় 6-7 গ্লাস পানি খেয়ে নিয়েছে আরাবি, তাও যেন তৃষ্ণায় মিটছে না। এদিকে সামনে রাখা খাবার থেকে যেন আরাবি অদ্ভুত একটা গন্ধ পাচ্ছে, যা ওর কাছে অনেক খারাপ লাগছে। পেট মোচড় দিচ্ছে বারবার। এদিকে আরাবির এই অস্থিরতা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে জায়ান। এইবার না ফিরেই জিজ্ঞেস করলো,